রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর চান বাবা। মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার সময় সেই সময়ের ভিতরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত রায় পেয়েছি। দেখতে চাই ন্যায় বিচার হয়েছে, উচ্চ আদালতেও নিষ্পত্তির আশা। আদালত ন্যায় বিচার করেছে, আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছে। আজকে রামিসা সহ যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা এটা নিষ্পত্তি করার চেষ্টা করব। সন্তুষ্ট প্রতিবেশী ও সহপাঠীরা। অনেক খারাপ লাগতেছে যে ও নাই আজকে, আর এই ফাঁসির কারণে রামিসার আত্মাটা একটু শান্তি পাবে। মৃত্যুদণ্ড দিছে যাতে তাড়াতাড়ি দ্রুত কার্যকারী হয়, এটাই আমরা কামনা করি। সংসদে শোক প্রস্তাব। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার, বাস্তবমুখী প্রযুক্তি নির্ভর ও আধুনিকায়নের কাজ চলছে জানালেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদী শাসন শোষণ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতন শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। চ্যালেঞ্জের মুখে দেশের বিদ্যুৎ জ্বালানি খাত, নতুন অর্থ বছরে কঠিন হবে দাম নিয়ন্ত্রণ। গ্যাস এক্সপ্লোরেশনের সম্ভাবনা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত হচ্ছে এখন আমাদের নবায়নযোগ্য জ্বালানির দিকেও যেতে হবে, সেটা আরেকটা সম্ভাবনা। সরকারের 100 দিনে সুশাসনের ঘাটতি দেখছে টিআইবি। আমাদের একজন মন্ত্রী বলেছেন যে চাঁদাবাজি দুর্নীতি নয়, এটা সমঝোতার লেনদেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য একটা বিষয় হতে পারে না। থামছেই না বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিং চেষ্টা, সতর্ক বিজিবি, যে কোনো অবৈধ প্রবেশ ঠেকাবে সরকার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মতিঝিলে দিনে দুপুরে এক ব্যক্তিকে গুলি করে 17 লাখ টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলছে পুলিশ। ককরোচ জনতা পার্টির আন্দোলনে বিরোধীদের সমর্থন, দাবি না মানলে ভারত জুড়ে বিক্ষোভ, 23 জুন দিল্লিতে ফের সমাবেশের ঘোষণা। এবং আবারও বিসিবি সভাপতি হতে যাচ্ছেন তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরিতে জয় পেয়েছেন শাহনিয়ান তামিম ও ইয়াসির ফয়সাল সহ 12 জন। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বেবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি পুরো খবরে। শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আর এর পাশাপাশি তাদের অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে। মাত্র 6 কার্যদিবসে এই মামলার রায় ঘোষণা করেছে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ের পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রামিসার বাবা দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন। দুই পক্ষের আইনজীবীও রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। ঘটনার মাত্র 19 দিনের মাথায় ঘোষিত এই রায় বিচার ব্যবস্থায় অনন্য নজির বলছেন সংশ্লিষ্টরা। কঠোর নিরাপত্তার মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে আনা হয়। র্যাব পুলিশ সদস্যদের পাশাপাশি আদালত প্রাঙ্গণে ছিল মানুষের ব্যাপক উপস্থিতি। রায় শুনতে আদালতে উপস্থিত ছিলেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সহ স্বজনরা। বিচারক মাসুর সালেকিন রায় ঘোষণাকালে পর্যবেক্ষণ তুলে ধরেন, জানান আসামের জবানবন্দি, তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ও চিকিৎসকের প্রতিবেদন অনুযায়ী সোহেল রানা দোষী প্রমাণিত হয়েছেন। সব ধরনের সহযোগিতা করায় তার স্ত্রী স্বপ্না খাতুনও একই অপরাধে অপরাধী। দুইজনকে ফাঁসির পাশাপাশি সোহেল রানাকে 5 লাখ ও স্বপ্নাকে 2 লাখ টাকা অর্থদণ্ডও দেয়া হয়। আধা ঘন্টার রায় ঘোষণাকালে সোহেল রানা দোয়া দরুদ পড়ছিলেন, স্বপ্না ছিলেন নির্বাক কিন্তু অশ্রুসিক্ত, আর কান্না করছিলেন রামিসার বাবা। মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার সময় সেই সময়ের ভিতরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত রায় পেয়েছি। দেখতে চাই রাষ্ট্রপক্ষের আইনজীবী, পাবলিক প্রসিকিউটর এবং তদন্ত কর্মকর্তা রায়ে সন্তোষ প্রকাশ করেন। বলেন এই রায় নজির হয়ে থাকবে। আসামিদের ফাঁসি কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তদন্ত আমরা দ্রুত করেছি সত্যি, কিন্তু সেখানে টিম ওয়ার্ক ছিল বিশাল, যে কারণে সবকিছু আমরা পুঙ্খানুপুঙ্খানু এবং সঠিক নির্ভুলভাবে উপস্থাপন করতে সক্ষম হই। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-এর 2 ধারা এবং 30 ধারায় বিবেচনা করে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় ডিসক্রিশনে উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। বিচারকের অবজারভেশনে উনি বলেছেন সমাজের শিশুদেরকে এই ধরনের ঘটনা থেকে রক্ষা করার জন্য
এবং মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করার জন্য এইটা একটি দৃষ্টান্তমূলক। আসামি পক্ষের আইনজীবী যিনি রাষ্ট্র কর্তৃক নিয়োগপ্রাপ্ত তিনিও রায়ে ন্যায় বিচার হয়েছে বলে মন্তব্য করেন। যেহেতু সে সাক্ষ্য দেয় নাই, তার মানে সে অপরাধী, যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা তা রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয় বলেও জানান তিনি। শিশু রামিসার সাথে ঘটা নৃশংসতা কেবল একটি পরিবারের স্বপ্নভঙ্গ নয়, চেনা সমাজের বুকে এক মস্ত বড় ক্ষত। ঘটনার 19 দিনের মাথায় ট্রাইব্যুনালের রায় ঘোষণা দেশের বিচার ব্যবস্থায় এক অনন্য নজির হয়ে থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, সর্বোচ্চ এই সাজা দ্রুত কার্যকর করতে পারলেই সমাজ থেকে এই ধরনের অপরাধ রুখতে এবং শিশু সুরক্ষায় একটি কঠোর বার্তা দেবে। মাসুদ আলামনি, নিউজ 24, ঢাকা। রাজধানী পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যায় 2 আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ জানিয়েছে সরকার। উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে বলে আশা আইনমন্ত্রীর। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসার ঘটনায় আদালতে ন্যায় বিচার হয়েছে। রায়ের প্রতিক্রিয়ায় সচিবালয়ে এসব জানান 2 মন্ত্রী। আর এদিকে শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং রায়ের নথি উচ্চ আদালতে পৌঁছালে দ্রুত শুনানি ও আপিল নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনার 19 দিনের মাথায় মামলার রায় ঘোষিত হয়েছে। রায় ঘোষণার পর সচিবালয়ে প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী। বলেন, মাত্র 6 কার্যদিবসে বেদনাদায়ক ঘটনার বিচার সম্ভব হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম। 3 মাসের মধ্যে আসামিদের ফাঁসি কার্যকর করা সম্ভব বলে মনে করেন তিনি। এখানে আমরা আদালতের কাছে নিবেদন করব, যত দ্রুত সম্ভব এটা নিষ্পত্তি করার জন্য করব। এটা আমার প্রত্যাশা আগামী 3 মাসের মধ্যে করা সম্ভব, যদি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এটাকে প্রায়োরিটি দিয়ে শুনানি করেন। ফার্স্টটাকে সরকার একা করেননি। আপনাদের মাথায় রাখতে হবে যে মাননীয় প্রধান বিচারপতি যদি 15 জুন পর্যন্ত এই মাননীয় বিচারকদের যে ছুটি ছিল সেই ছুটি বাতিল না করতেন, তাহলে এই ফাস্ট ট্র্যাক করা সরকারের পক্ষে সম্ভব। স্বরাষ্ট্রমন্ত্রীও সচিবালয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেন, আদালতে যে ন্যায় বিচার হয়েছে তা বহাল রাখার চেষ্টা করবে সরকার। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার যে জনগণের পাশে আছে তা প্রমাণিত হয়েছে। সবকিছু মিলিয়ে এই মামলাটা খুব বেশি কঠিন কিছু ছিল না প্রমাণ করা। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আদালত ন্যায় বিচার করেছে, আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছে। বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এদিকে শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও রায়ের নথি সুপ্রিম কোর্টে পৌঁছালে দ্রুত শুনানি ও আপিল নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আমরা দ্রুততম সময়ে রেকর্ড প্রাপ্তির পরে আমরা চেষ্টা করব যে মামলাটি শুনানির ব্যবস্থা করতে। সেক্ষেত্রে হয়তো পেপার বুক করতে হতে পারে, হয়তো মাননীয় প্রধান বিচারপতি বিশেষ ওনার সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজন হতে পারে এবং ওনার বিশেষ নির্দেশনার প্রয়োজন হতে পারে। এবং আমরা চেষ্টা করব যে এই প্রক্রিয়াটা সম্পন্ন হলে যত দ্রুত সম্ভব আপিলটা নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করব। আলাদা ব্রিফিংয়ে তিনি জানান, রামিসার ঘটনার মতো নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য প্রধান বিচারপতি সুনির্দিষ্ট বেঞ্চ গঠনের কথা বলেছেন। আগামী রোববার থেকে এই বেঞ্চ কার্যকর হবে। নারী এবং শিশু নির্যাতন সংক্রান্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলার কিংবা আপিলের শুনানি দ্রুত নিষ্পত্তি করা দরকার। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। রামিসা হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা হয় সন্তোষ প্রকাশ করেছেন প্রতিবেশী, শিক্ষক এবং সহপাঠীরা। দ্রুত এই সাজা কার্যকরের দাবি জানিয়েছেন তারা। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘিরে পল্লবীর ভাড়া বাসার সামনে গণমাধ্যম কর্মীদের দেখে এগিয়ে আসেন প্রতিবেশীরা। আসামিদের ফাঁসির রায় অনিবার্য ছিল মন্তব্য করে তা দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তারা। কথা বলেন মামলার সাক্ষীও। সরকারের কাছে, মহামান্য হাইকোর্টের কাছে, সবার কাছে, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এটা যাতে জানি দ্রুত কার্যকর হয়। মৃত্যুদণ্ড দিছে যাতে তাড়াতাড়ি দ্রুত কার্যকারী হয়, এটাই আমরা কামনা করি। শুধুমাত্র রামিসার ক্ষেত্রে কেন, আরও যারা আছে এরকম হাজার রামিসা আছে, এরকম ঘটনার সাথে প্রতিদিন অহরহ কোথাও না কোথাও ঘটছে, তাদের ক্ষেত্রে যাতে রায়টা 1 মাসের মধ্যে হয়। রামিসার বাসা থেকে কয়েকটি ভবন পরই তার স্কুল পপুলার মডেল হাই স্কুল। ঈদের ছুটির পর রোববার খুলেছে স্কুলটি। রামিসার ক্লাসে সহপাঠীরা স্কুলে এসেছে, কেবল নেই রামিসা। দ্রুত রায় বাস্তবায়ন চান তার সহপাঠী ও শিক্ষকরা। কেন
বুঝতে পারতেছি না কি দোষ করছে। ও আমাদের সঙ্গে কোনো ঝগড়া করে না, ও অনেক শান্তশিষ্ট মেয়ে ছিল। অনেক খারাপ লাগতেছে যে ও নাই আজকে ফাঁসি দিছে, আর এই ফাঁসির কারণে রামিসার আত্মাটা একটু শান্তি পাবে। আদালতের প্রতি কৃতজ্ঞ, তবে এই রায় নিয়ে তালবাহানা করা যাবে না। যত দ্রুত সম্ভব তত দ্রুত এই রায় কার্যকর করতে হবে। রামিসার সাথে ঘটে যাওয়া পাশবিক ও অমানবিক এমন ঘটনা যেন আর না ঘটে, সেটি প্রত্যাশা সবার। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অন্য প্রসঙ্গ, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের শুরুতেই রামিসা সহ সাম্প্রতিক হত্যাকাণ্ডের শিকার শিশুদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পাশাপাশি সংসদের রীতি অনুযায়ী প্রয়াত মন্ত্রী, সংসদ সদস্য এবং দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের স্মরণেও শোক প্রকাশ করা হয়। রোববার বিকেল ৩টায় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। এই অধিবেশনেই উত্থাপিত হবে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট অধিবেশন দীর্ঘ হওয়ার কারণে আগামী কয়েক সপ্তাহ জাতীয় সংসদে বাজেটের উপর বিস্তারিত আলোচনা চলবে। গণতান্ত্রিক বাংলাদেশে আধুনিক, বাস্তবমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলে ঘুরে দাঁড়ানোর সময় এসেছে, এমনটি বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আয়োজনে এই কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, বিগত ফ্যাসিবাদী শাসন দেশের শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী ও কারিগরি শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মমুখী শিক্ষা নেব, বিশ্বজুড়ে কাজ করব, এই প্রতিপাদ্য সামনে রেখে কর্মমুখী ও কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার বিকল্প নেই। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময়ে ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতন শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। শুধু সনদ নির্ভর শিক্ষা নয়, গড়ে তুলতে হবে দক্ষতা ভিত্তিক, কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা। তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, উচ্চ শিক্ষাকে আরও কার্যকর করতে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক স্থাপনের মাধ্যমে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থীগণ একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থী অবস্থাতেই কর্মদক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। ফলে শিক্ষা জীবন শেষে তাকে, যা আমরা প্রত্যাশা করি, হয়তো ইনশাল্লাহ তাকে বেকার থাকতে হবে না। এছাড়াও সরকার ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করারও বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা বাস্তবায়নের উপরও গুরুত্ব দেন সরকার প্রধান। জানান, দেওয়া হবে সিড ফাইন্ডিং বা ইনোভেশন গ্র্যান্ট, যার মাধ্যমে তৈরি হবে শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও নতুন কর্মসংস্থানের সুযোগ। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। কঠিন ও জটিল চ্যালেঞ্জের মুখোমুখি দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। একদিকে ডলার সংকট ও IMF-এর শর্তের চাপ, আর অন্যদিকে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং দেশের অভ্যন্তরীণ উচ্চ মূল্যস্ফীতি। সব মিলিয়ে এই খাত ঘিরে বাড়তি চাপের মুখে সরকার। বিশ্লেষকরা বলছেন, নতুন অর্থ বছরে তেল, গ্যাস এবং বিদ্যুতের দাম নিয়ন্ত্রণে রাখাই কঠিন হবে সরকারের জন্য। আর একই সঙ্গে রয়েছে বিপুল পরিমাণ বকেয়া পরিশোধের চ্যালেঞ্জও। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন।
আমদানি নির্ভরতা ও সীমিত আর্থিক সক্ষমতার কারণে বৈশ্বিক যে কোনো সংকট দ্রুত আঘাত হানে দেশের জ্বালানি খাতে। সম্প্রতি বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাবে দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে 2 দফায়। বেড়েছে এলপি গ্যাস ও বিদ্যুতের দামও, যার প্রভাব পড়ছে শিল্প খাতে। তাই জ্বালানি নিরাপত্তায় কি নীতি কৌশল থাকছে বাজেটে, সে ভাবনায় উদ্যোক্তারা। জ্বালানিটা সমস্যার সমাধান যদি অ্যাসিওর করে সরকার যে আমরা নির্বিচ্ছিন্ন জ্বালানি পাবো, তাহলে বিনিয়োগ আসবে। বিদ্যুতের একটা গ্যারান্টি দিতে হবে। যদিও বিএনপি সরকারের প্রথম বাজেটে গুরুত্ব পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ খাতে উন্নয়ন বরাদ্দ থাকছে 32,500 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 10,000 কোটি টাকা বেশি। অগ্রাধিকারে থাকছে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি অনুসন্ধানের মতো বিষয়। তবে জটিল হিসাব বিকাশ নয়, সাধারণ মানুষের চাওয়া তেল, গ্যাস ও বিদ্যুতের দাম নিয়ন্ত্রণে রাখবে সরকার। কিন্তু কিভাবে? বাজেটে এটা কি হতে পারে? গ্রীষ্মকালের লোডশেডিং কমাবার জন্য সাবসিডি কতটুকু দিবে, এইটাই কি আলোচনা একমাত্র বিষয় হবে, নাকি আমাদের দীর্ঘমেয়াদী জ্বালানি সক্ষমতা বাড়াবার জন্য পদক্ষেপ নিতে হবে? দাম বৃদ্ধির পরও আসছে বাজেটে বিদ্যুৎ খাতের জন্য 41,000 কোটি টাকা ভর্তুকি রেখেছে সরকার। আর গ্যাসের জন্য ভর্তুকি লাগতে পারে 6,500 কোটি টাকা। বড় অঙ্কের এই ভর্তুকি আগামী অর্থ বছরে সরকারের আর্থিক চাপ বাড়াবে। তাই অতিরিক্ত খরচের চাপ সামলাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। নিজেদের যে গ্যাস এক্সপ্লোরেশনের সম্ভাবনা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত হচ্ছে এখন আমাদের নবায়নযোগ্য জ্বালানির দিকেও যেতে হবে, সেটা আরেকটা সম্ভাবনা। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থায়ন এবং যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কাঠামো যৌক্তিক করার পরামর্শ তাদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। সরকার প্রধানের কর্মকাণ্ডে নতুন ধারার নেতৃত্ব গুণাবলী দেখা গেলেও নতুন ধারার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার রূপরেখা এখনো স্পষ্ট হয়নি। সরকারের প্রথম 100 দিন পর্যবেক্ষণ করে এমন মূল্যায়ন করেছে গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআইবি। সংস্থাটি মনে করে 100 দিনে সুশাসনের ঘাটতি লক্ষ্য করা গেছে, বিভিন্ন ক্ষেত্রে দলীয় প্রভাবও দেখা গেছে, যা বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অন্তরায় হতে পারে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে শপথ নেয় বিএনপি সরকার। প্রথম 100 দিনে নতুন সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছে গবেষণা প্রতিষ্ঠান টিআইবি। রবিবার সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, সরকার প্রধানের কর্মকাণ্ডে অনেক আশা জাগানিয়া উপাদান আছে বেশ কিছু নতুনত্ব। টিআইবির প্রতিবেদন বলছে, সরকার ইশতেহার অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় সহ আর্থিক খাতভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন শুরু করেছে। তবে এক্ষেত্রে সুশাসনের ঘাটতিও আছে। এই যে নতুন ধারার সরকার, সেটি কিন্তু এখনো পরিষ্কার নয়, সেটি আমাদের আরো দেখতে হবে। বরং পুরনো ধারারই প্রতিফলন আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি। অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশের 97টি আইনে রূপান্তর করলেও বিচার বিভাগের স্বাধীনতা এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা সংক্রান্ত অধ্যাদেশ আইনে পরিণত করতে সরকারের অনীহা লক্ষ্য করেছে টিআইবি। বিএনপি সরকার মোটা দাগে বিচার বিভাগের স্বাধীনতা একদিক থেকে, অন্যদিক থেকে মানবাধিকার সুরক্ষা, দুর্নীতি দমন এবং গুম প্রতিরোধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পিছনে হাঁটছে বলে আমরা মনে করছি। টিআইবি মনে করে মব সন্ত্রাস বন্ধে সরকারের অবস্থান কঠোর। তবে প্রথম 100 দিনে 6 শতাধিক খুন এবং 200-র মতো অপহরণে উদ্বেগ প্রকাশ করেছে তারা। দলীয় প্রভাবের হাতে নিয়ন্ত্রিত সেই অবস্থা কিন্তু এখনো অব্যাহত আছে। টিআইবি পর্যবেক্ষণ বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে বিভিন্ন ধর্মান্ধ শক্তির উত্থান ও দেশব্যাপী বহুমত বহুধর্মী সাংস্কৃতিক বৈচিত্র্যের উপর যে সহিংস হামলা নির্বাচিত সরকারের সময়ও তা অব্যাহত। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা অব্যাহত রয়েছে। এক সীমান্তে ব্যর্থ হয়ে অন্য সীমান্তে নতুন করে চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবির কড়া নজরদারি এবং স্থানীয়দের সতর্কতার কারণে ব্যর্থ হচ্ছে এসব পুশিন চেষ্টা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। এতক্ষণ পর ঘিরে দেশের বিভিন্ন জেলার সীমান্তে উত্তেজনা বাড়ছেই।
রোববার ভোররাতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বেশ কয়েকজনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় পানবাড়ি বিওপির 810 নং মেইন পিলারের কাছে গোলাডাঙ্গা গেট খোলার শব্দ শুনে ঘটনাস্থলে যায় বিজিবি সদস্যরা। বাংলাদেশ বর্ডার গার্ডের উপস্থিতি টের পেয়ে পুশিনের জন্য অপেক্ষমান ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায় বিএসএফ। পাটগ্রামের শ্রীরামপুরে এক ব্যক্তিকে পুশিনের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি ও স্থানীয়রা। গেল দুদিন ধরে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে 10 জন। তবে অবৈধ অনুপ্রবেশ রোধে তৎপর বিজিবি ও এলাকাবাসী। কি কারণে ওরা বের করে দিয়েছে বা কি কারণে ওরা এদিকে আসছে সেটা তো আমরা বলতে পারবো না। এরা যদি বাংলাদেশের নাগরিক হয় বা বাংলাদেশে তাদেরকে এইরকম আগে গেছে বা এরকম ওদের ওই দেশে কোনো নাগরিকত্ব নাই, তাহলে ঠিক হইতো। এদিকে ঠাকুরগাঁয়ের হরিপুরের মশলাগাঁও সীমান্তে পুশিনের শিকার 11 জনের ভাগ্য এখনো অনিশ্চয়তায়। প্রায় 36 ঘন্টা পেরিয়ে গেলেও 2 দফা পতাকা বৈঠকের পরও কোনো সমাধান মেলেনি। পুশিন ঠেকাতে সিলেট সীমান্তেও নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে বিজিবি। জনসচেতনতা বাড়াতে সীমান্ত এলাকায় নিয়মিত মাইকিংও করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ রোধে নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় লোকবল ও টহল বৃদ্ধি করেছে বিজিবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কোনো ধরনের অবৈধ পুশিন হতে দেবে না সরকার, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্ডারে সব ধরনের পুশিনের ঘটনায় সতর্ক রয়েছে বিজিবি। বিষয়টি নিয়ে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে এসব কথা জানান মন্ত্রী। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলো আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করছি এবং আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত পুশিনের, অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। এ পর্যন্ত তাই হয়েছে। তবে এই বিষয়গুলো ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রাথমিকভাবে আমাদের প্রয়োজন। রাজধানীর মতিঝিলে লোকমান নামের এক ব্যবসায়ীকে গুলি করে 17 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় সন্ত্রাসীরা। আর এ সময় ব্যবসায়ীর হাত এবং পায়ে 2টি গুলি করেন তারা। পরে ব্যবসায়ীকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যায় পথচারীরা। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিকেল 3:15টার দিকে অজ্ঞাতনামা 6 দুর্বৃত্ত 3টি মোটরসাইকেলে করে জনতা ব্যাংকের মতিঝিলের কর্পোরেট শাখার সামনে আসে। আর এরপর লোকমান নামের ওই ব্যক্তিকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। পরে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে দ্রুতই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে 2টি গুলির খোসা উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত এবং তাদের গতিপথ নির্ধারণের কাজ চলছে বলেও মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে তারা জানিয়েছেন। দর্শক, এ নিয়ে আমরা আরো জানবো। গুলিবিদ্ধ ব্যক্তির সবশেষ অবস্থা জানাতে মুগদা হাসপাতাল থেকে আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন। আরিফ, ঢাকায় প্রকাশ্যে এমন ছিনতাইয়ের ঘটনা ঘটলো, এই নিয়ে পুলিশ কি বলছে, আর গুলিবিদ্ধ ব্যক্তিরই বা এখন কি অবস্থা? নাফিসা, আমি এই মুহূর্তে মুগদা জেনারেল হাসপাতালে রয়েছে। আর এখানে হচ্ছে বিকাল 3টার যে ঘটনাটি, সেই ঘটনায় লোকমান হোসেন নামে যিনি আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, তাকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সাথে হচ্ছে তার হাতে এবং হচ্ছে পায়ে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আর ঘটনাস্থলে মূলত প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, যে তারা বলছিলেন যে 3 রাউন্ড গুলি করা হয়েছে, এর মধ্যে 2টি গুলি হচ্ছে একটি হাতে এবং হচ্ছে আরেকটি পায়ে লাগে। আর কিছুক্ষণ আগে হচ্ছে তার যে চিকিৎসা সংক্রান্ত যে কাজের কারণে কিন্তু আমরা তার সাথে কথা বলতে পারিনি। তবে তার কাছ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যে কী পরিমাণ অর্থ তার কাছে ছিল, এগুলো আমরা একটু জানার বিষয়ে চেষ্টা করেছিলাম। তবে এইটুকু তিনি ঘটনাস্থলের সম্পর্কে যে বর্ণনা দিচ্ছিলেন, সেটি হচ্ছে যে তিনি বলছিলেন যে তিনি মতিঝিলে হচ্ছে তিনি বৈদেশিক মুদ্রার যেই ব্যবসা, সেই ব্যবসা তিনি করেন। আর একই সাথে যখন তিনি তার কর্মস্থলে তার ব্যাগে করে টাকা নিয়ে যাচ্ছিলেন, তৎক্ষণাৎ কিন্তু বিকাল 3টার দিকে তিনি গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনাটি, সেটি ঘটে। আর একই সাথে মতিঝিল বিভাগের যে উপপুলিশ কমিশনার, তিনি জানিয়েছেন যে তার ব্যাগে মূলত $17,000 ছিল। একই সাথে হচ্ছে যারা এই ঘটনার সাথে জড়িত বা 3টি মোটরসাইকেলের 6 জন ব্যক্তি ছিলেন, তাদেরকে ধরার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। নাফিসা।
আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিসিবি নির্বাচনের ফল ঘোষণার পর সাংবাদিকদের সাথে কথা বলছেন তামিম ইকবাল। আমরা সরাসরি চলে যাব সেখানে। অনেক ধরনের আলোচনা হয়েছে, অনেক ধরনের কথা বলা হয়, সব কিছু হয়। আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করবেন আমরা যদি কোনো খারাপ কাজ করি বা আমাদের যদি কোনো ভুল হয়, ওটা নিয়ে আপনারা অবশ্যই আলোচনা করবেন, এটা আপনাদের অধিকার, আপনারা অবশ্যই করবেন। বাট আমাদের সবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হলো বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশন ড্যামেজটা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, এই জিনিসটা কিন্তু আমি একা ঠিক করতে পারবো না। এখানে আপনাদের প্রত্যেকজনের আমার সাপোর্ট দরকার হবে। আর প্রত্যেকজন আই এম শিওর যেখানে এই রুমের মধ্যে এমন কেউ নাই যে চায় না যে বাংলাদেশ ক্রিকেটকে ওয়ার্ল্ড ওয়াইড পজিটিভলি দেখুক। আই এম শিওর প্রত্যেকজন জার্নালিস্ট, প্রত্যেকজন যারা বিসিবিতে কাজ করেন, ডিরেক্টরস, প্লেয়ার্স, এভরিওয়ান। বাট আমি আশা করি আপনারা এটা বুঝেন যে লাস্ট 1-1.5 বছরে যা হয়েছে ওটা ঠিক ছিল না বাংলাদেশ ক্রিকেটে। আমি এখানে কাউকে দোষারোপ করবো না, কারোর দিকে আঙ্গুল দিব না। বাট যেটা হয়েছে ওটা অ্যাডমিট আমাদের করতে হবে। আর আমাদের যদি এই জায়গা থেকে বের হয়ে আসতে হয়, এটা আমার পক্ষে একা করা সম্ভব না। এটা আপনাদের সবার সাপোর্টটা আমার দরকার হবে। আমরা একসাথে মিলে এই যে বাংলাদেশ ক্রিকেটের যে ড্যামেজ, রেপুটেশন ড্যামেজটা হয়েছে, এই জিনিসটা আমাদের ঠিকঠাক করতে হবে। তার মানে এটা না যে যদি কোনো ভুল হয় আমাদের, যে ওটা নিয়ে আপনারা আলোচনা করবেন না। আপনারা অবশ্যই আলোচনা করবেন, আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করবেন, এটা আপনাদের রাইট। আর হয়তো বা আপনাদের এই ক্রিটিসিজমের দেখে, যেটা সঠিক ক্রিটিসিজম, ওটা দেখে হয়তো বা আমরা ওই জায়গায় কাজ করে জিনিসটাকে ভালো করতে পারবো। সো এটাই আমার বলার। আই এম শিওর 4 বছরের জন্য আমি অনেকবারই আপনাদের সাথে কথা বলবো, অনেকবারই অনেক ইস্যুতে আসবে। আমার প্ল্যানস কী কী আমি টাইম টু টাইম আপনাদেরকে জানাতে থাকবো। আর আশা করি যে আমরা সবাই মিলে, দ্য বোর্ড মেম্বার্স, ক্রিকেটার্স, অল স্টেক হোল্ডার্স, মিডিয়া অ্যান্ড every person in this country will take Bangladesh cricket forward. আমি এটাই আশা করি। 8 দিনের শিশু মৃত্যুর ঘটনায় প্রত্যেক পরিবারকে 80 লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার প্রতিষ্ঠানটির সঙ্গে নিহত শিশুদের পরিবারের আলোচনায় যৌথভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। তিনি বলেন, আগে ঘোষণা করার সুযোগ সুবিধাগুলো বহাল থাকবে, আর এর পাশাপাশি প্রত্যেক শিশুর পরিবারকে 80 লাখ টাকা করে দেওয়ার বিষয়ে যৌথ সিদ্ধান্ত হয়েছে। এর আগে 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন অ্যাডভোকেট ইউনুস আলী। 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষ এবং ভুক্তভোগী পরিবার সকলের সম্মতিতে একসাথে বসে ভুক্তভোগী প্রত্যেক পরিবারের জন্য 80 লক্ষ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। জবাব দেওয়ার জন্য 48 ঘন্টা সময় আবেদন করেছেন কর্তৃপক্ষ। 48 ঘন্টা সময় মঞ্জুর করেছেন। ককরোচ জনতা পার্টির ডাকে তরুণদের বিক্ষোভে উত্তাল ভারতের রাজনীতি। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন মানবাধিকার কর্মীরা। সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দলও। 23 জুন দিল্লির রামলীলা ময়দানে পরবর্তী সমাবেশের ঘোষণাও দেওয়া হয়েছে। ফলে দেশটির শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন দিল্লির ক্ষমতার মসনদকে নাড়িয়ে দেবে নাকি লাখো কণ্ঠের এই প্রতিবাদ মুখ থুবড়ে পড়বে, তা নিয়ে এখন চলছে জোর আলোচনা। 7 দিনের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে অপসারণ না করলে বিক্ষোভ সারা ভারতে ছড়িয়ে পড়বে, এমন হুঁশিয়ারি দিয়ে শেষ হয় দেশের তরুণদের প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি সিজেপির বিক্ষোভ। শুধু শিক্ষা ব্যবস্থা নয়, এবার রাজনৈতিক সংস্কারও প্রয়োজন বলে মনে করছে সিজেপি। ভারতের এই তরুণদের পাশে দাঁড়িয়েছেন মানবাধিকার কর্মী সুনাম ওয়াংচুক। সমর্থন দিয়েছে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি ও সিপিআই। আর মুখে কুলুপ এঁটেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। সরকারের মৌনতায় গণবিক্ষোভের আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশী বাংলাদেশ ও শ্রীলঙ্কায় তরুণদের নেতৃত্বে আন্দোলন রাজনৈতিক বাস্তবতাকেই বদলে দিয়েছে, যার সূচনা হয়েছিল অনলাইন প্ল্যাটফর্মেই।
বিক্ষোভ চলে শিক্ষা ব্যবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিয়োগ ব্যবস্থা ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে, যা দমনে সরকারের নিরাপত্তা বাহিনীর বল প্রয়োগে প্রাণহানি ও রক্তপাতে আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ফলে ভারতে তরুণদের চলমান আন্দোলন দমনে কঠোর বল প্রয়োগ করা হলে পরিস্থিতি একই দিকে মোড় নিতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। নীরব দাস, নিউজ 24। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনে 12 জন পরিচালক নির্বাচিত হয়েছেন। বিকেল 4টায় ভোট শেষ হওয়ার পর ফল গণনা শেষ হয় সন্ধ্যা 6টায়। প্রাপ্ত ভোটে জিতেছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাইদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রব্বানী, ডক্টর মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম। ক্লাব ক্যাটাগরিতে হেরে যাওয়া প্রার্থীরা হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ। আর মাত্র কয়েকদিন পরেই বাজবে বিশ্বকাপের দামামা। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ সবসময় নতুন তারকাদের জন্ম দিয়েছে। পেলে থেকে এমবাপ্পে সবাই একদিন প্রথম বিশ্বকাপ খেলতে নেমেছিলেন, আর এবারে সেই তালিকায় নাম লেখালেন হ্যালান্ড, ইয়ামাল কিংবা ভার্টসদের মতো প্রতিভাবানরা। বিশ্বকাপ মানে নতুন কিংবদন্তির গল্প। 2026 বিশ্বকাপে সেই গল্পে নাম লেখাতে প্রস্তুত কয়েকজন তরুণ, যারা এবারে প্রথমবারের মতো খেলবেন ফুটবলের সবচেয়ে বড় আসরে। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম আর্লিং হাল্যান্ড। ক্লাব ফুটবলে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো এই নরওয়েজিয়ান স্ট্রাইকার এবার প্রথমবারের মতো বিশ্বকাপের স্বাদ পেতে যাচ্ছেন। জাতীয় দলের জার্সিতেও গোলের বন্যা বয়ে দেয়া হাল্যান্ডকে ঘিরেই স্বপ্ন দেখছে নরওয়ে। অন্যদিকে স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল, বয়স মাত্র 18, কিন্তু এর মধ্যে ইউরোপ জয় করা এই তরুণের সামনে এবার বিশ্বকাপের চ্যালেঞ্জ। ড্রিবলিং, গতি আর সাহসী ফুটবলে লামিন ইয়ামাল হতে পারেন পুরো আসরের অন্যতম আকর্ষণ। জার্মানির ফ্লোরিয়ান ভার্টসও আছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। 4 বছর আগে ইনজুরি তাকে বিশ্বকাপ থেকে ছিটকে ফেলেছিল, তবে এবার ফিরেছেন আরো পরিণত, আরো ভয়ঙ্কর রূপে। কলম্বিয়ার লুইস দিয়াজের জন্যও এটি বিশেষ এক বিশ্বকাপ। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বিশ্ব মঞ্চে নামার সুযোগ পেয়েছেন এই তরুণ উইঙ্গার। ফ্রান্সের মাইকেল ওলিস, পর্তুগালের জোয়াও নেভেস ও আর্জেন্টিনার নিকো পাজো আছেন এই তালিকায়। নিজেদের প্রতিভার ঝলক ইতিমধ্যে দেখিয়েছেন ইউরোপিয়ান ফুটবলে। এবার লক্ষ্য বিশ্বকাপের মহামঞ্চ জয় করা। তাসবিহ শরণ, নিউজ 24। সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।